কদিন আগেই আমাদের বাংলাদেশের একটি মালবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ নামের একটি কার্গো সোমালিয়ান জলদস্যুরা আটক করে নিয়েছিল। এন্ড এই জলদস্যুরা ছিল খুবই ভয়ানক, কারণ তাদের কাছে রয়েছে খুবই ভয়ঙ্কর সব আর্মস ও গোলাবারুদ। তবে এই জলদস্যুদের দল শুধু আমাদের দেশের জাহাজই হাইজ্যাক করেনি, বরং তারা যখনই সুযোগ পায় তখনই নানান দেশের জাহাজগুলোকে তারা কিডন্যাপ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। আর এবার আমাদের দেশের পর আমেরিকার একটি কার্গো জাহাজ এমভি এমারাস্ক অ্যালাবামাকে সেই জলদস্যুরা আক্রমণ করে ফেলেছে। তবে যদিও এটি এখনকার ঘটনা তো না, মানে এইরকম একটি কনসেপ্ট এন্ড ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসের জীবনের সত্যি ঘটনার উপর বেস করে 2013 সালে এমনই একটি সিনেমা মুক্তি পায়। এন্ড যেখানে সোমালিয়ান জলদস্যুরা সেই জাহাজটিকে হাইজ্যাক করার পর সেই জাহাজে থাকা নাবিকদের ভাগ্যে নেমে আসে কালো অন্ধকার। তবে সেখানে থাকা একজন সাহসী মানুষ, অর্থাৎ সেই জাহাজটির ক্যাপ্টেন, সেই জলদস্যুদের সাথে ফাইট করা শুরু করে। এন্ড এই চরিত্রটাকে পোর্ট্রে করেছেন আমার পছন্দের একজন অভিনেতা, যিনি হচ্ছে টম হ্যাঙ্কস, যার অভিনয়ের ব্যাপারে আশা করি আপনারা সবাই অবগত। এন্ড আজকের সিনেমাটি খুবই দুর্দান্ত হতে চলেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো চলুন শুরু করার আগে, হে গাইস, আমি পারভেজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এন্ড এই ভিডিওতে আমি 2013 সালে রিলিজ হওয়া সিনেমাটিকে সম্পূর্ণ এক্সপ্লেইন করব। গল্পের শুরুতে আমরা সোমালিয়ার বিচে কিছু মানুষদের দেখতে পাই। আসলে তারা তো মানুষ না, কারণ তাদের হাতে ছিল ভারী ভারী অস্ত্র, মানে আমরা তাদেরকে এক কথায় গ্যাংস্টার বলতে পারি। তবে এই গ্যাংস্টাররা ছিল এই সোমালিয়া অঞ্চলের জলদস্যু। সেই গ্যাংস্টারদের দল সেই সব মানুষদের থ্রেট করছে যারা বহুদিন ধরে কোনো বড় জাহাজ লুট করে নিয়ে আসতে পারেনি। আর এবার যদি তারা কোনো বড় জাহাজ লুট করে না নিয়ে আসতে পারে তাহলে তাদের সবাইকে সেখানে মেরে ফেলা হবে। আসলে সেই স্থানে আমরা যেই সব মানুষদের দেখছি তারা প্রত্যেকেই ছিল জলদস্যুদের সদস্য এবং তারা খুবই গরিব ছিল, যার কারণে তারা প্রত্যেকে অংশগ্রহণ করতে চায়, অর্থাৎ ডাকাতি করার জন্য তারা তাদের সাথে যেতে চায় এবং তারা বেরিয়ে পড়ে একটি বড় জাহাজ লুট করার জন্য, অর্থাৎ কিডন্যাপ করার জন্য। তারা দুটো ছোট বোর্ড এবং একটি বড় বোর্ড নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সেই বোর্ডে থাকা প্রত্যেকটি জলদস্যু, অর্থাৎ যাদেরকে পাইরেটস বলা যেতে পারে, তারা ক্যালকুলেশন করছে যে তারা কোন জাহাজটি কিডন্যাপ করবে। আসলে তাদের বোর্ডে রাডার লাগানো ছিল, যে কারণে তারা সাগরের কতটি জাহাজ কোন অবস্থানে রয়েছে সেটি দেখতে পারছিল। তবে তারা দেখতে পায় যে তাদের টার্গেটকৃত জাহাজগুলো ছিল খুবই সিকিউরড, মানে তারা চাইলেও সেখানে হামলা চালাতে পারবে না। তবে তারা সেখানে আরো একটি জাহাজের লোকেশন দেখতে পায়, যে জাহাজটি আশেপাশে জাহাজ থেকে অনেকটাই দূরে অবস্থান করছিল। আসলে সেই জাহাজটি মোম্বাসা নামে একটি স্থানের উদ্দেশ্যে রওনা করেছে। সেই জাহাজটি আশেপাশের জাহাজ থেকে অনেকটাই দূরে হওয়ার কারণে তারা সেই জাহাজটি লুট করবে বলে তারা ডিসাইড করে নেয়। তারা, অর্থাৎ সেই পাইরেটসরা, সেই জাহাজটির কমিউনিকেশন ফ্রিকোয়েন্সিটি হ্যাক করে নেয়, যার কারণে সেই জাহাজে থাকা প্রত্যেকটি মানুষ যাই বলছে তারা সেটি শুনতে পাচ্ছে। আর তারা তাদের কথা, অর্থাৎ সেই জাহাজে থাকা ক্যাপ্টেনদের কথা শুনে বুঝে যায় যে তাদের রুটেই এই জাহাজটি আসতে চলেছে। অন্যদিকে আমরা সেই জাহাজটি দেখতে পাই। আসলে এই জাহাজটি ছিল একটি মালবাহী কার্গো জাহাজ। সেই জাহাজটির ক্যাপ্টেনের নাম ছিল রিচার্ড ফিলিপস। ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস সে জানতো যে এই জাহাজটি যে রুটে যাচ্ছে সেটি একটি ভয়ঙ্কর রুট, মানে এই পথে যাওয়ার সময় সমুদ্রে জলদস্যুরা প্রায় জাহাজের উপর অতর্কিত হামলা করে। সেই কারণে ক্যাপ্টেন রিচার্ড সেই সমুদ্রের পথে যাওয়ার সময় সে প্রথম থেকে অ্যালার্ট ছিল। সে দূরবীনের মাধ্যমে দেখতে পায় যে কিছু মানুষ স্পিড বোর্ডের মাধ্যমে খুব দ্রুতই তাদের কাছে আসতে চলেছে। তবে সেই স্পিড বোর্ডগুলো তাদের কাছ থেকে অনেকটাই দূরে ছিল, মানে তাদের জাহাজের কাছে আসতে এখনো অনেকটা সময় লাগবে তাদের। তবে ক্যাপ্টেন রিচার্ড যখনই তাদের রাডারগুলো চেক করে তখনই তারা বুঝতে পারে যে সেই স্পিড বোর্ডগুলোর পেছনে হয়তোবা বড় কোনো জাহাজ রয়েছে। ক্যাপ্টেন রিচার্ড খুবই তাড়াহুড়ো করছে। সে তার ক্রু মেম্বারদের অর্ডার করে যে তারা যেন সেই জাহাজটিকে লেফট দিকে টার্ন করে। সেই জাহাজটি যখন লেফট দিকে টার্ন করা হয়, ক্যাপ্টেন রিচার্ড লক্ষ্য করতে পারে যে তাদের পিছনে থাকে সেই বোর্ডগুলো লেফট দিকে টার্ন করছে। আর তখনই ক্যাপ্টেন রিচার্ড কনফার্ম হয়ে যায় যে তারা পাইরেটসদের কবলে পড়তে চলেছে, মানে সমুদ্রের মাঝে থাকা জলদস্যুদের হাতে। ক্যাপ্টেন রিচার্ড উপায় বুদ্ধি না পেয়ে সে ইউকে ম্যারিটাইম ট্রেডকে সেই সম্পূর্ণ ঘটনার ব্যাপারে তাদেরকে জানায়। এন্ড এই ইউকে ম্যারিটাইম ট্রেডটি দুবাইয়ে অবস্থিত। সেখানে থাকা একজন অফিসার ক্যাপ্টেন রিচার্ডকে জানায় যে তার কমপ্লেনটি তারা রেজিস্টার করে নিয়েছে এবং সেই অফিসার ক্যাপ্টেন রিচার্ডকে উপদেশ দেয় যে তারা যেন দরজা জানলাগুলোকে বন্ধ করে দেয়। এবং সেই অফিসার তাদেরকে জানায় যে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এমনও হতে পারে যে সেই স্পিডবোটগুলো কোনো মাছ ধরার ট্রলারের সাথে এসেছে। যাই হোক, ক্যাপ্টেন রিচার্ড তার কথায় একদমই খুশি হতে পারে না এবং সে তাকে জানায়
জানায় যে সেই স্পিড বোটগুলো কোনো জেলেদের নয়, বরং সেটা ছিল সেই পাইরেটসদের। ক্যাপ্টেন রিচার্ড তার দূরবীনের মধ্যে দেখতে পায় যে সেই বোটগুলো তাদের জাহাজ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে। আর এবার সে কনফার্ম হয়ে যায় যে সেই স্পিড বোটে থাকা লোকগুলো কোনো জেলে নয়, বরং তাদের কাছে রয়েছে ভারী অস্ত্র। সে খুব দ্রুতই রেডিও সিগন্যালের মাধ্যমে সেই এরিয়ায় থাকা পেট্রোলিং পুলিশদের খবর দিতে চায় এবং সে এর আগেও সেখানে থাকা পেট্রোলিং পুলিশদের এই বিষয়টার ব্যাপারে জানাতে চেয়েছিল, তবে সেই পেট্রোলিং পুলিশদের কেউই তাদের ফোনটা রিসিভ করেনি। ক্যাপ্টেন ফিলিপস সেখানে একটি কাণ্ড ঘটিয়ে বসে, মানে সে তো জানে যে তাদের ফোনটি পুলিশ রিসিভ করবে না, এবং অন্যদিকে সেই জলদস্যুরা ক্যাপ্টেন ফিলিপসের সব কথা শুনতে পারছিল, কারণ তাদের ফোনটি তারা হ্যাক করে নিয়েছিল। যার কারণে ক্যাপ্টেন ফিলিপস সেখানে একটু অভিনয় করে, মানে সে ফোনটি দিয়ে পুলিশের সাথে কথা বলা শুরু করে এবং যেখানে সে জানায় যে তাদের পিছনে দুটো স্পিড বোর্ডে জলদস্যুরা রয়েছে যারা যে কোনো সময় তাদের উপরে অ্যাটাক করতে পারে। এবং ক্যাপ্টেন ফিলিপস তার গলার ভয়েসটি চেঞ্জ করে পুলিশের সুরে কথা বলা শুরু করে এবং যে তাকে জানায় যে কিছুক্ষণের মধ্যেই তাদের কাছে একটি রেস্কিউ দল এসে পৌঁছাবে, আর যেটা সেই জলদস্যুরা শুনতে পেয়ে যায়। ক্যাপ্টেন ফিলিপস চাচ্ছিল যে তারা অর্থাৎ সেই জলদস্যুরা এটা শুনে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়, আর ঠিক সেটাই ঘটে। আসলে ক্যাপ্টেন ফিলিপসের সেই বুদ্ধিটা কাজে লেগে গিয়েছে, যেখানে তাদের দুটো বোর্ডের মধ্যে একটি বোর্ড ভয় পেয়ে সেখান থেকে চলে যায় এবং একই সাথে তাদের পিছনে থাকে সেই বোর্ডের মধ্যে একজন বৃদ্ধ মানুষকে আমরা দেখতে পাই যে প্রচন্ড ভয়ে তাদের বোর্ডটিকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে এখনো একটি স্পিড বোর্ড তাদের পিছু পিছু যাচ্ছে, আর যেখানে রয়েছে 4 জন জলদস্যু যারা সেই জাহাজটিকে কিডন্যাপ করতে বদ্ধপরিকর। ক্যাপ্টেন ফিলিপস সেটি দেখতে পেয়ে যায় এবং সে প্ল্যান করে যে বড় বড় ঢেউ দিয়ে তাদেরকে ডুবিয়ে দেবে। ক্যাপ্টেন ফিলিপস তাদের জাহাজের স্পিডটি কমিয়ে দেয় এবং তাদের জাহাজটিকে সে লেফট এবং রাইট করতে থাকে, যার কারণে সেখানে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয় এবং সেই ঢেউয়ের কারণে জলদস্যুদের স্পিড বোটটি সেখানেই নষ্ট হয়ে যায়। যাই হোক, রাত হয়ে গেছে। ক্যাপ্টেন ফিলিপস তাদের জাহাজটি নিয়ে বহু দূরে এসে পড়েছে। ক্যাপ্টেন ফিলিপস তার ক্রু মেম্বারদের সাথে জরুরি বৈঠকে বসেছে, কারণ যদি সেই জলদস্যুরা তাদের উপর আবারও হামলা করে তাহলে তারা কিভাবে তাদের প্রতিরোধ করবে। ক্যাপ্টেন ফিলিপস তাদের সবাইকে জানায় যে আজকে তারা যেভাবে প্রতিরোধ তারা করলো সেভাবেই তাদেরকে প্রস্তুত থাকতে হবে তাদেরকে প্রতিরোধ করার জন্য। তবে সেখানে থাকা একজন ক্রু তাদেরকে জানায় যে তারা যদি জাহাজটিকে ফুল স্পিডে চালাতে পারে তাহলে তারা 8 থেকে 10 ঘন্টার ভিতরে সেই স্থান থেকে বেরিয়ে যেতে পারবে। তবে ক্যাপ্টেন ফিলিপস তাদেরকে জানায় যে এমনটা একদমই করা যাবে না, কারণ এই আফ্রিকান সমুদ্রে প্রায় 5টি জলদস্যুদের দল অল টাইম ঘোরাঘুরি করে, যারা প্রায় 300 কিলোমিটার পরপর অবস্থান করছে আর যাদের হাত থেকে তারা কিছুতেই বাঁচতে পারবে না। আর এখন তাদের মোম্বাসার দিকেই যেতে হবে, কারণ এটাই একমাত্র পথ যেটাতে তারা সেফ থাকতে পারবে। তারপর দিন সকালবেলা ক্যাপ্টেন ফিলিপস সেই জলদস্যুদের আবারও দেখতে পেয়ে যায়। ক্যাপ্টেন তার ল্যান্ড ফ্রন্ট থেকে সেই পুলিশদের কাছে সাহায্য চাওয়া শুরু করে এবং অবশেষে সেই পুলিশদের সাথে সে কন্ট্যাক্ট করতে পেরেছে। সেই পুলিশদের দল তাদেরকে জানায় যে তাদের কাছে কিছুক্ষণের মধ্যেই সাহায্য এসে পৌঁছবে, তারা যেন সেখানে ভয় না পায়। ক্যাপ্টেন ফিলিপস জাহাজের চারিপাশের প্রেসার পাম্পগুলোকে চালু করে দেয় যাতে সেই জলদস্যুরা যেন তাদের জাহাজের কাছাকাছি না আসতে পারে, তবে তাদের সম্পূর্ণ চেষ্টাই ব্যর্থ হয়ে যায়। মানে সেই জলদস্যুরা অবশেষে সেই জাহাজটিতে উঠে পড়েছে। ক্যাপ্টেন ফিলিপস অবশেষে বুঝে যায় যে তাদের জাহাজটি এখন জলদস্যুদের কন্ট্রোলে চলে গিয়েছে। ক্যাপ্টেন ফিলিপস তার ওয়াকিটকির মাধ্যমে তার ক্রু মেম্বারদেরকে জানায় যে তারা খুব দ্রুতই যেন ইঞ্জিন রুমে লুকিয়ে পড়ে, কারণ সে চায় না যে কোনো ক্রু মেম্বার সেই জলদস্যুদের হাতে বন্দী হয়ে যাক। ক্যাপ্টেন তাদেরকে জানায় যে তার সাথে সেখানে যাই হয়ে যাক, যতক্ষণ না সে গোপন পাসওয়ার্ডটি তাদেরকে না বলে ততক্ষণ পর্যন্ত তারা যেন সেই ইঞ্জিন রুম থেকে বের না হয়। এন্ড ঠিক সেই মুহূর্তেই সেই ডাকাতদের দল ক্যাপ্টেন রিচার্ডকে আটক করে নেয়। সেই ডাকাত দলের প্রধান অর্থাৎ যার নাম হচ্ছে মুসা, সে ক্যাপ্টেন রিচার্ডকে বলে যে তারা তাদের কোনো ক্ষতি করতে সেখানে আসেনি, বরং তাদের সাথে তারা সওদা করতে এখানে এসেছে। ক্যাপ্টেন রিচার্ড মুসা নামের সেই মানুষটিকে জানায় যে তাদের জাহাজে কোনো ক্রু মেম্বার তার সাথে নেই এবং এই জাহাজটি একটি বাণিজ্যিক জাহাজ। ক্যাপ্টেন রিচার্ড তাকে আরো বলে যে তার কাছে $30,000 রয়েছে, যেটা সে চাইলে এখান থেকে নিয়ে চলে যেতে পারে। তবে ডাকাত দলের প্রধান অর্থাৎ মুসা ক্যাপ্টেনের কথায় একদমই রাজি হতে চায় না। সে তাদের সাথে ক্রু মেম্বারদের উপরে আসতে বলে। ক্যাপ্টেন রিচার্ড বাধ্য হয়ে তাদের উপরে আসতে বলে, তবে সেখানে ক্রু মেম্বাররা কেউই বেরিয়ে আসে না, কারণ ক্যাপ্টেন তাদেরকে সেই পাসকোডটি তো বলেনি, যার কারণে তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা বাইরে বের হয় না। তবে তারা ইঞ্জিন রুমে থাকার সময় সেই জাহাজটিকে তারা সেই মুহূর্তেই বন্ধ করে দেয়, যেটা দেখে সেই পাইরেটসদের সর্দার অর্থাৎ মুসা খুবই রেগে যায়। ক্যাপ্টেন রিচার্ড তাদেরকে বোঝায় যে তারা অনেক গতিতে জাহাজ চালানোর কারণে হয়তোবা সেই ইঞ্জিনটি খারাপ হয়ে গেছে। মুসা প্রচন্ড রেগে
লেগে ল্যান্ডফোনে তাদের সবাইকে থ্রেট করতে থাকে যে তারা যদি খুব দ্রুতই উপরে না আসে তাহলে তাদের ক্যাপ্টেনকে সে মেরে ফেলবে। তবে ক্যাপ্টেনের অর্ডার ছিল যতক্ষণ পর্যন্ত সেই পাসওয়ার্ডটি সে না বলবে ততক্ষণ পর্যন্ত যেন কেউ না বের হয়। মুসা উপায় বুদ্ধি না পেয়ে সেই ইঞ্জিন রুমটি সে চেক করতে চায়, অর্থাৎ সে মনে করছে যে নিচে হয়তোবা তারা লুকিয়ে রয়েছে আর তাদেরকে সে খুঁজে উপরে নিয়ে আসবে। রিচার্ড তার অকটকিটি অন করেই সে মুসাকে বলে যে ঠিক আছে, সমস্যা নেই, আমরা নিচে যাব, কিন্তু আমাদের ইমার্জেন্সি লাইটের দিকে খেয়াল রাখতে হবে কারণ এটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। ক্যাপ্টেন রিচার্ড তার ক্রু মেম্বারদেরকে মেসেজ দিচ্ছিল যাতে করে তারা ইমার্জেন্সি লাইটগুলোকে বন্ধ করে দেয়। তারা সেটাই করে যেটা ক্যাপ্টেন রিচার্ড বলছিল। তাদের মধ্য থেকে একজন চলে যায় ইমার্জেন্সি লাইটটা বন্ধ করতে, আরেকজন পানি আনতে চলে গিয়েছে। অন্যদিকে সেই ডাকাতের দল জাহাজের নিচে চলে এসেছে। তারা খুঁজতে শুরু করে সেই ইঞ্জিন রুম। তবে ক্যাপ্টেন রিচার্ড তাদেরকে জানায় যে ইঞ্জিন রুম এমনিতেই ওভারহিট থাকে, যার কারণে ইঞ্জিন রুমে ঢোকার আগে তাদেরকে পানি নিতে হবে। তারা চলে যায় সেই কোল্ড স্টোরে যেখানে ক্যাপ্টেন রিচার্ড তাদের একজন ক্রু মেম্বারকে সেখানে দেখে ফেলে। ক্যাপ্টেন মুসাকে বলে যে তোমার পা তো খালি, যার কারণে তুমি এখানে ঢুকতে পারবে না। আর এখানে ক্যাপ্টেন তাদেরকে আরো একটি মেসেজ দিয়ে দেয়, মানে এই লোকগুলোর ছিল খালি পা। আর সেখানে সেই ক্রু মেম্বাররা সেটাই করে, মানে সেই ইঞ্জিন রুমের সামনে তারা ভাঙা কাচের টুকরো সেখানে রেখে দেয়। আর যখনই তারা সেই ইঞ্জিন রুমে ঢুকতেই যাবে তখনই তাদের মধ্য থেকে একজনের পায়ে সেই কাচ ঢুকে যায়, আর যেখানে সে খুব বাজেভাবে ইনজুর্ড হয়। আর এখনো সেই ইঞ্জিন রুমের ভিতরে সেই 3 জন জলদস্যু রয়ে গিয়েছে যারা সেই সব মানুষদের খুঁজছে। তবে সেই মুহূর্তেই সেখানে থাকা লাইটগুলো অফ হয়ে যায়, মানে একজন মানুষ তো গিয়েছিল সেই ইমার্জেন্সি লাইটগুলোকে বন্ধ করার জন্য, আর যে তার কাজটি করেছে তারা প্রচুর অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না। অন্যদিকে সেই জলদস্যুর পায়ে কাজ ঢুকে গিয়েছে, সে প্রচুর কষ্ট পাচ্ছে, যার কারণে মুসা তাদের মধ্যে থাকা একজনকে নিচে রেখে তারা সবাই উপরে চলে আসে এবং জাহাজের সেই ক্রু মেম্বাররা তাদের সাহসিকতার পরিচয় দেয়। মানে সেই একজন ডাকাত দলের সদস্যকে তারা আটক করে নেয় এবং তারা সেই ডাকাত দলের উদ্দেশ্যে অ্যানাউন্সমেন্ট করে যদি তারা তাদের ক্যাপ্টেনকে ছেড়ে দেয় তাহলে তারা তাদের লোককেও ছেড়ে দেবে। ক্যাপ্টেন ফিলিপস মুসাকে অফার করে যে তার সাথে থাকা $30,000 এবং একটি লাইফ বোট দিয়ে দেওয়া হবে, সে যেন এই খেলাটি এখানেই বন্ধ করে দেয়। মুসা বুঝে যায় যে তারা ফেঁসে গিয়েছে, যার কারণে সে ক্যাপ্টেন রিচার্ডের কথা মতো রাজি হয়ে যায়। ক্যাপ্টেন রিচার্ড তার কাছে থাকা সেই $30,000 সেই জলদস্যুকে দিয়ে দেয় এবং সেই জলদস্যুদের একজনকে সে লাইফ বোটটি অপারেট করা শিখিয়ে দেয় এবং সেই ক্রু মেম্বাররা অর্থাৎ সেই জলদস্যুকে সেখানেই তারা ছেড়ে দেয়। মুসা সেই লাইফ বোর্ডের ভিতরে ঢুকে যায় এবং সেই ক্যাপ্টেন রিচার্ডের পিছনে থাকা একজন জলদস্যুকে ইশারা করে, যার ফলে সে বন্দুক দিয়ে ক্যাপ্টেনের রিচার্ডের পিছনে আঘাত করে, যার ফলে ক্যাপ্টেন রিচার্ড সেখানে পড়ে যায় এবং একই সাথে জলদস্যুরা সেখান থেকে লাইফ বোটটি নিয়ে বেরিয়ে পড়ে। মানে তারা ক্যাপ্টেন রিচার্ডকে এখন বন্দী বানিয়ে ফেলেছে আর যাকে তারা সেখান থেকে একটি অন্য স্থানে নিয়ে যাওয়ার প্ল্যান করছে। তবে সেই জাহাজে থাকা সেই ক্রু মেম্বাররা তাদের জাহাজটি নিয়ে সেই লাইফ বোটটির পিছন ছুটছে, কারণ সেই ক্রু মেম্বাররা চায় না যে তাদের চোখের সামনেই তাদের ক্যাপ্টেন হারিয়ে যাক। অন্যদিকে আমরা নেভি অফিসারদের দেখতে পাই আর তারা এই বিষয়টি অলরেডি জেনে গিয়েছে যে ক্যাপ্টেন রিচার্ডকে তারা কিডন্যাপ করে নিয়েছে। সেই নেভি অফিসাররা তাদের রাডারের মাধ্যমে সেই বোটটির লোকেশন অবজার্ভ করছে। তারা এখন দেখতে পায় যে সেই লাইফ বোটটি সোমালিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে আর যেখানে সেই জলদস্যুদের আস্তানা রয়েছে। মুসা এবং তার দল একটি টেলিফোনের মাধ্যমে সেই কোম্পানির সাথে কন্ট্রাক্ট করছে, মানে ক্যাপ্টেন রিচার্ড যেখানে চাকরি করত। সেই মুহূর্তে আমরা খেয়াল করি যে তাদের নিজেদের মধ্যেই ঝগড়া বেঁধে গিয়েছে, কারণ সেই জলদস্যুরা ছিল মাদকাসক্ত। অলরেডি তাদের সাথে যে মাদকগুলো ছিল সেগুলো তো সেখানে শেষ হয়ে গিয়েছিল, আর যেটি নিয়ে তারা খুবই চিন্তিত। আর্মি নেভি অফিসাররা সেই ডাকাতদের অর্থাৎ সেই পাইরেটদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। আমরা দেখতে পাই সেই নেভি অফিসাররা তাদের রাডারের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে ফেলেছে। নেভি অফিসাররা তাদেরকে অফার করে যে তারা যা চায় তাদেরকে তাই দেওয়া হবে, তবে তার বিনিময়ে ক্যাপ্টেন রিচার্ডকে যেন তারা ছেড়ে দেয়। যেটা শুনতে পেয়ে মুসা অর্থাৎ সেই জলদস্যুদের দলের সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা তাদেরকে বলতে থাকে যে তারা অর্থাৎ সেই পাইরেটসরা কোনো ডাকাত দলের সদস্য না, বরং তারা সাধারণ জেলে। মুসা প্রচন্ড ভয় পাওয়ার পরেও সেই ক্যাপ্টেন রিচার্ডকে ছাড়তে চাইছে না, বরং মুসা তাদেরকে বলে যে ক্যাপ্টেন রিচার্ডকে তারা তখনই ছাড়বে যদি তাদেরকে $10 মিলিয়ন দেওয়া হয়। তবে সেই নেভি অফিসাররা মুসাকে জানায় যে তাদের এই কাজটি ততটা সহজ না, মানে তাদেরকে $10 মিলিয়ন জোগাড় করে দিতে তো একটু সময় লাগবেই। সেই কারণে সেই নেভি অফিসার তাদেরকে খাবার ও পানি দিতে চায়, যেটা শুনতে পেয়ে মুসার রাজি হয়ে যায়, কারণ তাদের কাছে পর্যাপ্ত খাবার ও পানি ছিল না। সেই কারণে নেভি অফিসাররা দুটো ছোট বোর্ডে করে সেই লাইফ বোর্ডের কাছে যায়, যেখানে সেই নেভি অফিসাররা মুসাকে জানায় যে তারা ক্যাপ্টেন রিচার্ডকে দেখতে চায়,
আসলে তারা খুবই কনফিউজ ছিল, কারণ তারা মনে করছে যে ক্যাপ্টেন রিচার্ডকে তারা মেরে ফেলেছে। তবে মুসা ও তার দল ক্যাপ্টেন রিচার্ডের সাথে সেই নেভি অফিসারদের কথা বলিয়ে দেয়। ক্যাপ্টেন রিচার্ড সেই নেভি অফিসারদেরকে জানায় যে তার ব্যাপারে তার পরিবারের কোনো ইনফরমেশন তারা পৌঁছে দিয়েছে কিনা, যেখানে সেই নেভি অফিসাররা জানায় যে তারা প্রতি মুহূর্তের খবর তার পরিবারের কাছে তারা পৌঁছে দিচ্ছে। ক্যাপ্টেন রিচার্ড তাদেরকে জানায় যে সে লাইফ বোর্ডের 15 নম্বর সিটে রয়েছে, সেটাও তার পরিবারের জানা উচিত। আসলে ক্যাপ্টেন রিচার্ড একটু চালাকি করছে, আর যেখানে নেভি অফিসাররা বুঝে যায় যে সেই লাইফ বোর্ডের 15 নম্বর সিটেই ক্যাপ্টেন রিচার্ড রয়েছে। তবে সেখানে আচমকাই মুসার সাথে আরো একজন জলদস্যু রেগে যায়। মানে মুসা লাগাতার সেই নেভি অফিসারদের সাথে কথা বলছিল, আর যেটা সে একদমই পছন্দ করছে না। সেই জলদস্যু ক্যাপ্টেন রিচার্ডের কানের পাশে একটি গুলি করে বসে এবং মুসাকে লাইফ বোর্ডের ভিতরে চলে আসতে বলে। এন্ড সেই গুলির আওয়াজ যখনই নেভি অফিসাররা শুনতে পায়, তখনই তারা সেই ছোট বোটগুলোকে নিয়ে তাদের জাহাজের কাছে চলে যায় এবং তারা মুসাকে আরো একবার রেডিও সিগন্যালের মাধ্যমে তার সাথে কথা বলতে চায়, কারণ সে নেভি অফিসাররা মনে করছে যে হয়তোবা এবার ক্যাপ্টেন রিচার্ডকে তারা গুলি করে দিয়েছে, যে কারণে তারা কনফার্ম হওয়ার জন্য মুসাকে তারা কল করে। যেখানে তারা জানতে পারে যে ক্যাপ্টেন রিচার্ড এখনো বেঁচে রয়েছে। রাত হয়ে গিয়েছে, সেই লাইফ বোটটি আস্তে আস্তে সোমালিয়ার উপকূলের দিক ঢুকে পড়ছে। আর যদি একবার সেই জলদস্যুরা সোমালিয়ায় ঢুকতে পারে, তাহলে সেই নেভি অফিসাররা কেউই ক্যাপ্টেন রিচার্ডকে খুঁজে পাবে না। ক্যাপ্টেন রিচার্ড সেখান থেকে পালানোর প্ল্যান করছে। সে সেই জলদস্যুদেরকে বলে যে তার টয়লেটে যাওয়া প্রয়োজন। সেই জলদস্যুরা তাকে তেমন কোনো সন্দেহ না করে তাকে অনুমতি দিয়ে দেয়। আর যখনই ক্যাপ্টেন রিচার্ড টয়লেটে যাওয়ার জন্য বাইরে বের হয়, সেখানে আরো একজন জলদস্যুকে সেই দেখতে পায়, আর এক ঝটকাতেই সে সেই জলদস্যুকে পানিতে ধাক্কা মেরে ফেলে দেয় এবং নিজেও সেই সমুদ্রের পানিতে ঝাঁপ দেয়। ক্যাপ্টেন রিচার্ড সেখান থেকে পালাতে চায়, সেই কারণে সে নেভিদের জাহাজের উদ্দেশ্যে সাঁতরানো শুরু করে। তবে তাদের দূরত্বটা অনেকটাই বেশি, আর যেখানে যেতে তার একটু সময় বেশি লাগছিল। নেভি অফিসাররা বুঝে যায় যে সমুদ্রে দুজন লোক ঝাঁপ দিয়েছে, তবে তারা কনফার্ম হতে পারছে না, কারণ সমুদ্রে ছিল প্রচুর অন্ধকার, যে কারণে তারা কিছুই দেখতে পাচ্ছিল না। নেভি অফিসাররা কোনো কিছু বুঝে ওঠার আগেই মুসা তার লাইফ বোটটি করে ক্যাপ্টেন রিচার্ডের কাছে পৌঁছে যায় এবং আরো একবার ক্যাপ্টেন রিচার্ডকে সেই জলদস্যুরা আটক করে নিয়েছে। কিছুক্ষণ পর নেভি অফিসারদের হেলিকপ্টার সেখানে এসে উপস্থিত হয় এবং তারা সেই পাইরেটসদেরকে বলে যে তাদেরকে কোনোভাবেই সোমালিয়ায় যেতে দেওয়া হবে না। তারা যদি ক্যাপ্টেন রিচার্ডকে সেখানে ছেড়ে দেয়, তাহলে তারাও তাদেরকে সেফলি যেতে দেবে। তবে মুসা সেই নেভি অফিসারদের কথা মানতে চাইছে না, কারণ সে বুঝে গিয়েছে যে ক্যাপ্টেনকে যদি তারা ছেড়ে দেয়, তাহলে তারা প্রত্যেকেই মারা পড়বে সেখানে। সে কারণেই মুসা ক্যাপ্টেনকে গান পয়েন্টে রেখে নেভি অফিসারকে থ্রেট করতে থাকে। যদি তারা কেউ চালাকি করে, তাহলে ক্যাপ্টেনকে তারা সেখানেই মেরে ফেলবে। সেই নেভি অফিসাররা মুসার সাথে ডিল করতে রাজি হয়ে যায়। মুসা চলে যায় নেভি অফিসারদের সাথে ডিল করার জন্য, যেখানে তাদের বোটটি নেভি অফিসারদের জাহাজের সাথে বেঁধে রাখা হয়, যাতে লাইফ বোটটি তাদের কন্ট্রোলে থাকে। এবং একই সাথে অফিসাররা সেই লাইফ বোটটিতে একটি ডিভাইস লাগিয়ে দেয়, যাতে ভেতরে কে কি বলছে নেভি অফিসাররা যেন সেটা স্পষ্ট শুনতে পায়। তারা ক্যাপ্টেন রিচার্ডকে একটি বুলেট প্রুফ জ্যাকেট দিয়ে দেয়, সেটা তাকে পরতে বলা হয় এবং তারা মুসাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা অর্থাৎ সেই নেভি অফিসাররা সেখান থেকে চলে যাওয়ার পর সেই নেভি অফিসাররা সেই লাইফ বোর্ডের দিকে বড় বড় কয়েকটি লাইট জ্বালিয়ে দেয়, যাতে করে তারা অর্থাৎ সেই জলদস্যুরা সামনে কিছুই যেন দেখতে না পায়। নেভি অফিসাররা প্ল্যান করছিল যে সেই জলদস্যুদেরকে সেখানেই তারা মেরে ফেলবে, যার কারণে আমরা সেখানে কিছু স্নাইপারদেরও দেখতে পাই। এন্ড সেই স্নাইপাররা চেষ্টা করছে তাদেরকে নিশানায় নিয়ে গুলি করার জন্য, তবে সেই স্নাইপাররা তাদেরকে অর্থাৎ সেই পাইরেটসদেরকে নিশানায় নিতে পারছে না। তারা সেই লাইফ বোটটিকে আস্তে আস্তে টেনে তাদের কাছে নিচ্ছিল, আর এবার সেই জলদস্যুরা সেটা বুঝতে পারে না, কারণ তারা চরম দুশ্চিন্তায় রয়েছে। তাদের একজন সঙ্গী সেই নেভি অফিসারদের সাথে ডিল করতে সেখানে গিয়েছিল। এন্ড ক্যাপ্টেন রিচার্ড বুঝে যায় যে তারা খুব টেনশনে পড়ে গিয়েছে, আর যাদেরকে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা মেরে ফেলা হবে, যার কারণে সেই পাইরেটসরা ক্যাপ্টেন রিচার্ডের উপরে টর্চার শুরু করে, মানে তার হাত পা এবং চোখ বেঁধে ফেলা হয়। তাদের মধ্যে থাকা একজন পাইরেটস ক্যাপ্টেন রিচার্ডকে সেখানে শুট করে দিতে চায়, তবে তাদের মধ্যে থাকা আরো দুজন সেটা একদমই মেনে নিতে চায় না, কারণ তাদের টিম লিডার অর্থাৎ মুসা এখনো সেই নেভি অফিসারদের কাছে রয়েছে। অন্যদিকে সেই স্নাইপাররা সেই পাইরেটসদের উপরে নিশানা লাগিয়ে রেখেছে, তবে তাদের নিশানায় দুজন হয়তোবা একজনই আসছে, তারা তিনজনকে কোনোভাবেই গান পয়েন্টে আনতে পারছে না। সেই কারণে নেভি অফিসাররা তাদের সাথে সেই লাইফ বোটটিকে টানা বন্ধ করে দেয়, আর যেখানে সেই লাইফ বোটটি আচমকা একটি ধাক্কা খায়। একই
একই সাথে সেই 3 জন পাইরেটস গান পয়েন্টে চলে আসে এবং সেই স্নাইপারদের দল একই সাথে জলদস্যুদেরকে 3 জনকেই সেখানে শুট আউট করে এবং তারা সেখানে মারা যায়। এবং তারপরের ঘটনা হয়তোবা আমরা এতক্ষণে বুঝে গিয়েছি, মানে ক্যাপ্টেন রিচার্ডের বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে। নেভি অফিসাররা ক্যাপ্টেন রিচার্ডকে সেখান থেকে রেস্কিউ করে। তবে ক্যাপ্টেন রিচার্ড সেখানে একটি বড় মানসিক ধাক্কা খেয়েছে, সে মেন্টালি ট্রমায় চলে গেছে, তবে সে এখনো বেঁচে রয়েছে এবং দেখতে দেখতে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তবে মুসা নামের সেই জলদস্যুকে অর্থাৎ তারা নেভি অফিসাররা যেখানে আটক করেছিল তাকে অর্থাৎ মুসাকে তারা 33 বছরের কারাদণ্ড দিয়েছিল এবং আজও সেই জেলের ভিতরে সে কয়েদি হিসাবে রয়ে গিয়েছে। এবং এই সিনেমাটি ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসের জীবনের সত্যি ঘটনার অবলম্বনে তৈরি করা হয়েছিল, আর যেটি সত্যি ঘটনা 2009 সালে ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসের সাথে ঘটে গিয়েছিল এবং 2013 সালে এই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। অ্যান্ড আই হোপ ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসের জীবনের সত্য ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। অ্যান্ড টু বি অনেস্ট, এই সিনেমাটি আমার কাছে ওয়ান অফ দ্য মাস্টারপিস লেগেছে, আর যেটি আপনি চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ। সি ইউ অ্যান্ড গুড বাই।